সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য এ পর্যায়ে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের বিষয়ে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং আমি এখানে সুন্দরভাবে ব্যতিক্রমভাবে আলোচনা করেছি। আশা করি তোমরা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবে। তাহলে আসো, প্রথমে আমরা শুরু করি তোমাদের অধ্যায় গতি দিয়ে। তাহলে এই পদার্থবিজ্ঞানের যে বইটা শুরু প্রথম অধ্যায়, এরপরে যে গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় অধ্যায়টি, সেটা হচ্ছে গতি। এই গতি সম্পর্কে তুমি ভালোভাবে ধারণা না নিলে নিশ্চয়ই তুমি ভালো কিছু করতে পারবে না। তুমি যদি ভালোভাবে ধারণা নাও, অবশ্যই পরবর্তী অধ্যায়গুলো তোমার সহজ হয়ে যাবে। এই অধ্যায়ে তোমাদের গুরুত্বপূর্ণ গতি বিষয়ক সূত্র রয়েছে, আমরা তা ধাপে ধাপে সবই শিখব। তো যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে যোগ দিয়েছে সবাইকে ধন্যবাদ, এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রথমে এখানে আমি আলোচনা করে দেবো। দেখো, একটি চিত্র দেখাচ্ছি। এখানে একটা হচ্ছে যে একটা ঘর আর দুটো গাড়ি আছে। আমরা শিখতে হলে অবশ্যই দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। বিষয় দুটো কি একটু খেয়াল করো। এই যে গাড়িটা যে আমাদের চলতেছে, হ্যাঁ, গাড়িটা একটা বিষয় চলতেছে, আবার অপর গাড়ি দুটো, এই গাড়িটা চলে না, স্থির দাঁড়িয়ে আছে, আবার ঘরটাও দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখানে আমাদের একটা মার্ক করা একটা দাগ রয়েছে, এই স্থানের সাপেক্ষে গাড়িটা আসলো। এখন এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ জানার, সেটা হচ্ছে যে লক্ষ্য করো, প্রসঙ্গ কাঠামো বলে একটা কথা আছে পদার্থবিজ্ঞানী। সে প্রসঙ্গ কাঠামোটা কি সেটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, তারপর তোমাদের জানতে হবে যে আলোচ্য বস্তুটা কি। ঠিক আছে, তুমি আলোচ্য বস্তু অবশ্যই তোমাকে বুঝতে হবে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে যে এখানে যার সাথে তুলনা করে, মনে করো এই যে গাড়িটা এখান থেকে আসছে, কার সাথে, কার সাপেক্ষে আসছে, কোথা থেকে আসছে, এই গাড়িটার কাছ থেকে আসছে, অথবা এই গাড়িটার সাপেক্ষে, অথবা এই ঘরটার কথা চিন্তা করি, ঘর থেকে ধীরে ধীরে, এইখানে ঘর থেকে এই দাগ এখান থেকে ধীরে ধীরে আসছে। অর্থাৎ এই যে বস্তুর সাথে তুলনা করে অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, অর্থাৎ গাড়িটার যে আসলে এখান থেকে অবস্থান নির্ণয় করা হয়, স্থিতি, গতি এসব নির্ণয় করা হয়, তখন এই যে যে সকল বস্তুর সাথে তুলনা করা হবে, ওই সকল বস্তুকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। আর যে বস্তুটির গতি, অবস্থান, স্থিতি এগুলো নির্ণয় করা হবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কি, হ্যাঁ, সেটা হচ্ছে আলোচ্য বস্তু। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আলোচ্য বস্তু, আর এটা হচ্ছে আমার কি প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। যেমন মনে করো তোমাদের এই একটা বাস স্ট্যান্ড, বাস স্টপ থেকে বাস চলা শুরু করো, স্টেশন জায়গায় রয়েছে, স্টেশনের সাপেক্ষে, অর্থাৎ ঢাকা থেকে, ঢাকার গাবতলী থেকে বাসটা রাজশাহীর উদ্দেশ্যে চলা শুরু করলো। অর্থাৎ এই গাবতলী হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, গাবতলীর সাপেক্ষে আমরা পরিমাপ করতেছি, বাসটাকে আমরা পরিমাপ করতে যাচ্ছে রাজশাহীর দিকে। অর্থাৎ এই যে বাসটা হচ্ছে আমার আলোচ্য বস্তু। তাহলে আমি আশাবাদী যে প্রসঙ্গ কাঠামো আর আলোচ্য বিষয়টা তোমরা বুঝতে পারছো। যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাথে তুলনা করে কোনো কিছুর অবস্থান, স্থিতি পরিমাপ করা হয়। ওকে, এবার আসো আমাদের এখানে, যদি এখন আমরা প্রথমে আগে আলোচ্য বস্তু শিখছি, প্রসঙ্গ কাঠামো শিখছি। এখন একটা এখানে লক্ষ্য করে চিত্রতে দেখা যাচ্ছে যে একটি গাড়ি দাঁড়িয়েছে, অপর একটি গাড়ি চলতেছে। অর্থাৎ এই যে আমাদের গতি অধ্যায়ের যে প্রথম যে দুইটা বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। আসলে স্থিতি বিষয়টা কি আর গতি বিষয়টা কি আমরা সবাই জানি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কেমন করে লিখতে হবে সে বিষয়টি আমি তোমাদের সামনে এবার তুলে ধরছি। একটু লক্ষ্য করো যে আমি যদি বলি এভাবে, সময়ের পরিবর্তনের সাথে, অর্থাৎ সময় যেতে যাচ্ছে এই সাথে সাথেই পরিপার্শ্বের সাপেক্ষে, মনে করো এই ঘরের সাপেক্ষে, যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে, আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। লক্ষ্য করো, এই যে ঘরটা, এই ঘরটার সাপেক্ষে এই যে গাড়ির এর কোনো অবস্থানের পরিবর্তন ঘটেনি, এই গাড়ির কি অবস্থানের পরিবর্তন ঘটেনি। অর্থাৎ এই কারণে এই ঘরের সাপেক্ষে, এখানে ঘর হচ্ছে প্রসঙ্গ কাঠামো, আর এখানে এই গাড়ি হচ্ছে আলোচ্য বস্তু, তো অবস্থানের পরিবর্তন ঘটেনি, এই জন্য এটাকে বলা হয় কি স্থিতিশীল বা স্থির। আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলা হয় কি স্থিতি। আর এখানে কি ঘটছে তাহলে, কোন গাড়িটির অবস্থান পরিবর্তন ঘটছে আমরা দেখলাম, এই গাড়িটির অবস্থান পরিবর্তন ঘটছে। অর্থাৎ আমরা এখানে সংজ্ঞায়িত করতে পারি একইভাবে, একটু পরিবর্তন দেখা, সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে
যখন কোনো বস্তুর অবস্থায় পরিবর্তন ঘটে, এখানে হবে ঘটে না আর এখানে হবে ঘটে, তখন তাকে গতিশীল বলে। এখানে বলে স্থিতিশীল আর এখানে গতিশীল। এখানে নাটা উঠে গেলেই কি হবে, গতিশীল হয়ে গেল। আর অবস্থানের এই পরিবর্তনের ঘটনাকে বলা হয় কি, গতি বলে। ঠিক আছে, তাহলে এই যে এই গড়ের সাপেক্ষে এই গাড়িটা প্রথমে এখানে ছিল, এখান থেকে এই পর্যন্ত আসলো, তখন এইটাকে বলা হয় কি, গতি বলে। আশা করি তোমরা বিষয়টা, স্থিতি এবং গতি বিষয়টা বুঝতে পারছো। তোমরা একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলো পড়তে হবে। এখন আমরা শিখব বিভিন্ন প্রকার গতি সম্পর্কে। আমাদের সামনে আমরা প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সামনে অনেক ধরনের গতি আছে, কিন্তু কোনটাকে কোন ধরনের গতি বলে সেটা আমরা জানি না। এবার আমরা সেটা জেনে নেব। আসো, লক্ষ্য করো, প্রথম হচ্ছে রৈখিক গতি। সহজ একেবারে। রৈখিক গতিটা কি, সংজ্ঞা হচ্ছে কি, দেখো, কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। যেমন একটি সোজা সড়কে গাড়ি চলে, যেমন আমরা কি আমাদের রাস্তার উপরে কি মনে করো যদি গাড়ি চলে, এই যে গাড়িটা চলে গেল, তাহলে এই ধরনের গতি হচ্ছে কি আমাদের রৈখিক গতি। অর্থাৎ তোমাদের রাস্তায় যত ভ্যান গাড়ি বা তোমার কি সাইকেল যাই চলে, দেখো এক রাস্তা বরাবর চলছে, অর্থাৎ এটা হচ্ছে রৈখিক গতি। রৈখিক মানে কি, আমরা সরল রেখা বলতে পারি, বা সোজা গতি যেটা আমরা বলতে পারি। এরপরে আমরা শিখবো কি, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি, সাধারণত যা ঘুরে তাই ঘূর্ণন গতি। ঠিক আছে, কিন্তু সংজ্ঞায়িতভাবে করলে কি হয়, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন কি তোমার বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি। যেমন তুমি আরো একভাবে বলতে পারো, আমরা যে জ্যামিতি দিয়ে আঁকি, একটা জ্যামিতি দিয়ে যখন বৃত্ত আঁকবো, তখন বৃত্তের দুইটা অংশ জ্যামিতির দুইটা কম্পাস, কাটা কম্পাসের দুটি অংশ, পেন্সিল কম্পাসের দুটি অংশ, একটা হচ্ছে কি রুলার সাইড, একটা হচ্ছে কাটা অংশ। তো কাটা অংশের সাপেক্ষে পেন্সিলকে ঘুরাই, তাহলে পেন্সিলটাকে ঘুরাইছি যে কিসের সাপেক্ষে, কাটা অংশের সাপেক্ষে। তাহলে এইটা হচ্ছে কি একটা ঘূর্ণন গতি, একটা কিছুর সাপেক্ষে ঘুরতে হবে। বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য আমি তোমাদের একটা দেখাচ্ছি ফ্যান। এই ফ্যানটা দেখো, এই যে অক্ষ ফ্যান, এই অক্ষের সাপেক্ষে সে চারিদিকে ঘুরতেছে। তুমি যে না বুঝতে পারো, আমি আরো একটা দেখি, সেটা হচ্ছে ঘড়ি। এই ঘড়িটা লক্ষ্য করো, ঘড়ি কি করে ঘুরতেছে। ঘড়ি এই যে কেন্দ্র, এই কেন্দ্র বরাবর এই সেকেন্ডের কাঁটা ঘুরবে, তারপর কি তোমার এই মিনিটের কাঁটা ঘুরবে, এরপর কি ঘন্টার কাঁটা ঘুরবে, তাহলে এটাকে বলা হবে ঘূর্ণন গতি। তুমি আরো চিন্তা করতে পারো যে আমি যে বলছিলাম যে কম্পাস, মনে করো এখানে কম্পাসের কাটা অংশ আর এখানে পেন্সিল অংশ, তুমি এই চারিদিকে ঘুরে নিয়ে আসলা, তখন এটা হচ্ছে তোমার কি ঘূর্ণন গতি। অর্থাৎ আমাদের সংজ্ঞাটা হচ্ছে কি, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, আমরা শিখবো হচ্ছে যে চলন গতি। চলন গতিটা কি, স্বাভাবিক একবার সহজভাবে এখানে দেখো যে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে থাকে, তাহলে কি হলে ওই গতিকে চলন গতি বলে। যেমন একখানা বইকে তুমি ঘুরতে না দিয়ে সরাসরি ঠেলে টেবিলের এক প্রান্ত, মনে করো এখান থেকে এখানে নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম একটু লক্ষ্য করে দিয়ে, মনে করো এই যে তুমি কি করতেছো, একখানা বই এই যে টেবিলের এই মাথা থেকে এই পর্যন্ত এই যে নিয়ে আসতেছো, এই পর্যন্ত নিয়ে আসতেছো, এই যে নিয়ে আসলা, এটা হচ্ছে কি তোমার চলন গতি। তুমি এবার বই নিয়ে আসতে পারো বা একটা বক্স এভাবে নিয়ে আসলা, এটা হচ্ছে তোমার চলন গতি। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমরা শিখবো পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতি হচ্ছে এক প্রকার ঘূর্ণন গতি। মনে রাখবা যে পর্যায়বৃত্ত গতি হচ্ছে এক প্রকার কি ঘূর্ণন গতি। তবে এখানে একটু সামান্য পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে সময়ের বিষয় আছে, যে নির্দিষ্ট দিক আছে এবং নির্দিষ্ট সময় আছে। অর্থাৎ নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময় পর পর যদি বৃত্তাকার পথে ঘুরে, যেমন কোনো গতিশীল বস্তু করার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। সহজভাবে বোঝানোর জন্য আমি তোমাকে বলি, যেমন আমাদের পৃথিবী করে কি সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে প্রতি 1 বছর ঘুরে, অর্থাৎ 365 দিনে ঘুরে আসে। অর্থাৎ এখানে নির্দিষ্ট সময় হচ্ছে কি প্রত্যেকটা ঘূর্ণনের জন্য লাগবে কত, 365 দিন একবার ঘুরবে। এটা হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত গতি। তুমি আরো একটা চিন্তা করো যে পৃথিবী যদি তার নিজ অক্ষে ঘুরে কত সময়ে, তোমার 24 ঘন্টায় একবার ঘুরে আসে, তখন এখানে তার নির্দিষ্ট সময় হচ্ছে কত, এটা নির্দিষ্ট সময় পর পর কত 24 ঘন্টা পর পর ঘুরে আসে, তখন এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হইতে পারে কি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরল রৈখিক হতে পারে, মানে সরল রেখা বরাবর হতে পারে,
যেমন আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতি, এটা হচ্ছে বৃত্তাকার। মনে করো সেকেন্ডের কাঁটা, হ্যাঁ সেকেন্ডের কাঁটাটা কি করে 60 সেকেন্ডে একবার ঘুরে আসে, সেকেন্ডে কি 60 সেকেন্ড, এই জন্য এটা হচ্ছে ঘড়ির কাঁটা বৃত্তাকার। সূর্যের চারদিকে পৃথিবীতে বাষ্প ইঞ্জিনের গতি, বাষ্প ইঞ্জিনের গতিটা কিরকম দেখো, এই যে খেয়াল করো, এই যে এটা, এই যে দিকে খেয়াল করো কয়টা করতেছে, এই যে এটা যদি পিস্টন হয়, পিস্টনটা উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, এই যে এটা হচ্ছে সরলরৈখিকভাবে পর্যাবৃত্ত গতি। একটা নির্দিষ্ট সময়ে নিচে নামে, নির্দিষ্ট সময় উপরে ওঠে, এইটাকে বলা হয় কি তোমার যে পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, এটা ইঞ্জিনের, এই যে ইঞ্জিনের সিলিন্ডার বলি আমরা এটাকে, এই পেট্রোল ইঞ্জিনের মধ্যে সিলিন্ডার কি করতেছে, ঘুরতেছে। আচ্ছা দেখো, এরপরে লক্ষ্য করে আরেকটা দিয়ে বলতে হবে বৃত্তাকার গতি, বলতে হবে তথ্য প্রযুক্তি বিষয়টা। দেখো যে সম্পূর্ণ পৃথিবীতে ঘুরে, এখানে কি আমি যে একটা চক্র তৈরি করেছি, এটাও কি আমার একটা কি পর্যাবৃত্ত গতি, নির্দিষ্ট সময় পর পর কি করে, নির্দিষ্ট সময় পর পর চারদিকে ঘুরে আসে। ওকে, লক্ষ্য করো। এরপরে আমরা শিখবো তাহলে, এরপরে আমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতিটা কি, তাহলে স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, তবে এখানে একটু পার্থক্য আছে, খেয়াল করো। স্পন্দন গতি যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু, পর্যাবৃত্ত গতি অর্থাৎ কি এই স্পন্দন গতিটা একটি পর্যাবৃত্ত গতি, অর্থাৎ কিছু কিছু পর্যাবৃত্ত গতি আছে যা স্পন্দন গতি, কিন্তু স্পন্দন গতিগুলা সব পর্যাবৃত্ত গতিগুলো কি স্পন্দন গতি নয়। আবার একটু লক্ষ্য করো বিষয়টা, আমি একটু ক্লিয়ার করে বলি যে সকল স্পন্দন গতিটাই কি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতিটাই স্পন্দন গতি নয়। কারণ কি, এখানে আমরা সংজ্ঞার মধ্যে পাই যাবো। কারণ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে আসে, তবে এর গতিকে স্পন্দন গতি বলে। যেমন সরল দোলকের গতি, কম্পনশীল ষোড়শলাকা ও গিটারের গতি, এইগুলো হচ্ছে কি স্পন্দন গতি, এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতিও। হ্যাঁ, আবার কারণ নির্দিষ্ট সময় পর পর ঘুরে। হ্যাঁ, কিন্তু এই গতিটাকে একটু খেয়াল করো, সরলরেখে খেয়াল করো, এটা একবার এদিকে আসে একবার এদিকে আসে, মানে এই ভাগে গেল এইগুলো বিপরীত দিক হয়ে চলে আসে, মানে এখান থেকে এখানে যায়, এখানে এই হলো একটা গতি হলো, তাহলে এটাকে বলা হয় কি তোমার কি স্পন্দন গতি। আবার এটা কিন্তু পর্যায়বৃত্ত গতিও হতে পারে, এটা হচ্ছে সরল দোলকের গতি, হচ্ছে কি একটা স্পন্দন গতি। তারপরে আমরা বলতে পারি কি, খেয়াল করো যে ষোড়শলাকা, এখানে বলছি কম্পনশীল ষোড়শলাকা, মানে করো যখন হাতুড়ি দিয়ে আমি আঘাত করি তখন এটা কি করে এবার এদিকে এদিকে যায়, এদিকে এদিকে যায়, এই যে গতিটা এটা হচ্ছে আমাদের কি স্পন্দন গতি। এটা হচ্ছে এইটা সম্পূর্ণ হচ্ছে টিউনিং ফর্ক বা ষোড়শলাকা। এবার গিটারের তারের গতিও হতে পারে আমাদের স্পন্দন গতি। এরপরে আসো আমাদের গতি সম্পর্কে শেষ, এবার রাশি জানবো। রাশি বিষয়টা কি, তিনটা বিষয় জানবো, রাশি, রাশির প্রকারভেদ, স্কেলার ও ভেক্টর রাশি সম্পর্কে আমরা জানবো। তাহলে আসো আমরা শুরু করি। রাশি, এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। অর্থাৎ তুমি একটু লক্ষ্য করো যে তুমি এখন কল্পনা করো যে কি কি পরিমাপ করা যায় না, অর্থাৎ সেটা রাশি হবে না। এখন তুমি যদি এগুলো খুঁজে পাও যে রাশি হবে না, তুমি ই করতে পারো। হ্যাঁ, তোমাদের আমি সুন্দর একটা বলতে পারি, তোমার রাশি নয় পরিমাপ করা যায় না এমনটা কি বলতো, মনে তুমি খুঁজে বের করো যে রাশি না কোনটা, তাহলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি। সহজভাবে খেয়াল রাখবে। আচ্ছা, রাশি কয় প্রকার, রাশি হচ্ছে দুই প্রকার। কি কি, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশিটা কি একটু আমরা একটু পড়ি যে স্কেলার রাশিটা কি, ঠিক আছে না। স্কেলার রাশি কি, দেখো যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। তাহলে খেয়াল করো, হ্যাঁ তুমি কি মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, এইটাকে বলা হয় কি তোমার স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, শক্তি, এগুলো কিভাবে স্কেলার রাশি হয় আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে কি ভেক্টর রাশিটা কি, খেয়াল করো। ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যেমন সরণ, ওজন, বেগ, ত্বরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশিটা কি শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। আর ভেক্টর রাশি কি মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, এই জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা খেয়াল করো, আমরা এরপরে ভেক্টর রাশি ও স্কেলার রাশি পার্থক্যটা শিখবো। এটা হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি, এই পার্থক্যটা তোমরা নিজে নিজে পড়ে নেবে। এটা ওই ভেক্টর রাশি আর স্কেলার রাশি বুঝলেই তুমি পার্থক্যটা লিখতে পারবা, ঠিক আছে। এই যে পার্থক্যগুলো আমি দিয়েছি এখানে। ওকে, এখন আসো আমরা বিভিন্ন প্রকার রাশি যে আমরা পাইলাম, প্রথম হচ্ছে দূরত্ব পাইলাম, এই দূরত্ব সম্পর্কে আমরা একটু জানি, আসলে দূরত্বটা কি আমরা একটু জানার চেষ্টা করি, ঠিক আছে। হ্যাঁ দেখো, দূরত্ব মনোযোগ সঙ্গে সংখ্যাগুলা খেয়াল করা, কারণ এই সংখ্যাগুলোর মধ্যে সামান্য পরিবর্তন দিলেই অন্য কিছু হয়ে যায়। দেখো, পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। কি
পরিপার্শ্বের সাপেক্ষ। যে পরিপার্শ্ব বলতে আমি বুঝাইছি কি, একটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে কি যে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা পরিপার্শ্বের একটা সাপেক্ষ ধরা হয়। কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন ঘটে তখন তাকে বলে দূরত্ব বলে। ঠিক আছে, বিষয়টা কি একটু খেয়াল করো। যদি এখানে তোমার একটা এটা মনে করো তোমার ঘর, আর এটা হচ্ছে তোমার স্কুল। তুমি এখন স্কুলে অবস্থান করতেছো, মনে করো আমি তোমার পড়াইতেছি, এখন বললাম তোমার বাড়ি এখান থেকে কত দূর, তুমি বললা স্যার এখান থেকে আমার বাড়ি 100 মিটার দূরে। কিন্তু 100 মিটার তুমি কোন দিকে সেটা বললা না, স্যার এখান থেকে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, কিছুই বলো না, জাস্ট বলছো কি 100 মিটার দূরে। তাহলে এই যে নির্দিষ্ট দিক বললা না, অর্থাৎ কি শুধু মানটা বললা, এটা হচ্ছে দূরত্ব। তোমার বাড়িটাকে যে কোনো দিক হইতে পারে। এই যে এখান থেকে স্কুল থেকে বাড়িটা তোমার পূর্ব দিকে হইতে পারে, পশ্চিম দিকে হইতে পারে, উত্তর দিকে হইতে পারে। তাহলে এইটাকে তুমি কি বলছো, দূরত্ব বলছো। আমি বলছি দূরত্ব, তুমি বললা কি যে উত্তর দিকে। যদি বলতা যে উত্তর দিকে তাহলে কিন্তু হবে না, দূরত্ব হবে কি শুধু মানটা হবে। তুমি বলবা স্যার এখানে থেকে 100 মিটার দূরে আমার বাড়ি। তাহলে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব রেখা হচ্ছে মিটার, এর মাত্রা হচ্ছে এল, আর এটি হচ্ছে স্কেলার। অর্থাৎ এখানে কি দিক বলি নাই, এজন্য এটা কি স্কেলার রাশি। তাহলে আসো তো আমরা একবার শিখব কি স্মরণ, দূরত্বের সাথে সম্পর্ক। স্মরণের স্মরণটা কি ওই একই বিষয়। আগে কিন্তু পরিপার্শ্বের সাপেক্ষে কোনো অবস্থায় পরিবর্তনকে এখানে দূরত্ব ছিল, এখন শুধু এখানে নির্দিষ্ট দিক লাগাই দিছি, এই জন্য এই দূরত্বটা হয়ে গেছে কি স্মরণ হয়ে গেছে। লক্ষ্য করবা আগের সংজ্ঞা এই সংজ্ঞার মধ্যে পার্থক্যটা কি, নির্দিষ্ট দিক। অর্থাৎ নির্দিষ্ট দিকে যদি বলা হয় তখন সেটা কি হবে তোমার কি হবে, স্মরণ হবে। কিরকম, মনে করো এটা তোমার বাড়ি। এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার বাড়ি কোথায়, এখান থেকে কত দূর, কোন দিকে কত দূরে। তখন তুমি বললা স্যার এখান থেকে আমার বাড়ি পশ্চিম দিকে, তুমি বললা এখান থেকে পশ্চিম দিকে 100 মিটার দূরে অবস্থান করে। তাহলে তুমি দিকও বললা, আবার কি বললা মানও বললা, অর্থাৎ একটা স্মরণ বললা। অর্থাৎ নির্দিষ্ট দিক বললে সেটা কি হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। স্মরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। স্মরণের মাত্রা দূরত্বের মাত্রা একই এলই, আর এককও একই। শুধু এখানে মান যেহেতু একই, কোনো সমস্যা নাই, দিকটা শুধু ভিন্ন, এই জন্য এটা কি ভেক্টর রাশি। এখন আমরা পড়বো কি বেগ সম্পর্কে। কি পড়বো, দ্রুতি এবং বেগ। যে দ্রুতিটা কি বেগটা কি। দ্রুতিটা কি খেয়াল করো, দ্রুতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাথে কোনো বস্তু অবস্থানের পরিবর্তনের হার, পরিবর্তনের হার কথাটা আসলে মনে রাখবে কি সময় দিয়ে ভাগ করে দিতে হবে। কি করতে হবে, সময় দিয়ে ভাগ করে দেবে। অর্থাৎ যদি কোনো বস্তু টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে, তবে দ্রুতি হবে ভি সমান কত, ডি বাই টি। অর্থাৎ তোমার কত ডি বাই টি, অর্থাৎ সময়, দূরত্ব বাই সময়। অর্থাৎ তোমার বন্ধু মনে করো এই সময় তুমি গাড়ি চালাচ্ছে, তুমি তাকে ফোন করে বললে যে দোস্ত তোর গাড়ির বেগ বেগ কত, এরকম বলা হবে না, দ্রুতি কত যদি বলো, তখন সে বললো আমার দ্রুতি হচ্ছে কি যে সেকেন্ডে 5 মিটার, সেকেন্ডে 5 মিটার, মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে দ্রুতি। এখন যদি তোমাকে বেগ বলতে হয়, খেয়াল করো এখানে মাত্রাটা আমি কিভাবে গেছি একটু খেয়াল করো। দ্রুতির মাত্রা যদি মাত্রা ডি, ডি হচ্ছে এম, আর টি হচ্ছে সময় সেকেন্ড। ডি হচ্ছে, ডি এর একক হচ্ছে কি, ডি এর একক হচ্ছে, বিষয়টা এভাবে একটু কিভাবে বাহির করো আমি একটু খেয়াল করি তোমাদের দেখাই। দেখো এটা যদি তুমি কি করো বাহির করো, সমান চিহ্ন দিয়ে আমি কি করতেছি, এই যে এটা এটা তৈরি করতেছি, এককটা নির্ণয় করবো। একক কিভাবে নির্ণয় করবা, দেখো ডি এর একক হচ্ছে কি এম, মানে কি মিটার। আর এখানে তোমার কি টি এর একক হচ্ছে সেকেন্ড, মিটার আর নিচে সেকেন্ড। যদি এটা দাও তাহলে আমাদের কি হবে, এটা এটা হবে মিটার পার, কি হবে মিটার পার সেকেন্ড। অর্থাৎ নিচে ভাগ আছে, ভাগ উপরে থাকলে কি যায় বাইরে যায়, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এভাবে আমাদের কি করতে হবে, আমাদের একক নির্ণয় করতে হবে এখন। আর মাত্রাটা কি হবে, একটা সহজ, এই এম এর মাত্রা হচ্ছে কত এল, আর এস এর মাত্রা হচ্ছে টি। অর্থাৎ ভরে এই এম হচ্ছে কি আমাদের দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর সেকেন্ড মানে সময়, সময়ের মাত্রা হচ্ছে টি। অর্থাৎ এই সেম ভাবে আমরা কি মাত্রা নির্ণয় করতে পারি। একইভাবে আমরা বেগ, নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর, এখন লক্ষ্য করার সমস্যা কি, এই যে এখানে এখানে সময়ের সাথে ছিল, আর এখানে কি নির্দিষ্ট দিকটা চলে আসছে। ঠিক আছে, এখানে সময়ের সাথে, আর এই সময়ের সাথে আছে, তাহলে এখানে নির্দিষ্ট দিক রয়েছে। নির্দিষ্ট দিক থাকার কারণে আমাদের এটা হয়ে গেছে কি, এখানে ভেক্টর এসে বেগ হয়ে গেছে। আর কোনো পার্থক্য এই সংজ্ঞার মধ্যে, এই সংজ্ঞার মধ্যে নাই। ঠিক আছে, ওকে। দেখো তাহলে অবস্থা, তাহলে যদি কোনো বস্তু টি সময় এস দূরত্ব অতিক্রম করে, তবে বেগ হবে কত, ভি সমান কত এস বাই টি। ওই আগের মতোই শুধু ডি বাই টি আর এস বাই টি। বেগের মাত্রা, দ্রুতির মাত্রা একই, আর এককও একই, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড একইভাবে, আর মাত্রাও একই। শুধু এটা হচ্ছে কি আমাদের স্কেলার রাশি, আর এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ওকে, খেয়াল করো। এখন আমরা শিখবো কি গড় দ্রুতি কি। গড় দ্রুতিটা কি,
কোনো বস্তুর গতিকালে যদি কখনো দ্রুতির মানের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তুটি যদি কি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে কি সুষম দ্রুতি বলে। অর্থাৎ মনে করো প্রত্যেক সেকেন্ডে দূরত্ব সমান অতিক্রম করে কোনো বস্তু। মনে করো তুমি এখান থেকে হাঁটা শুরু করতো, প্রথম 1 সেকেন্ডে 10 মিটার গেছো, দ্বিতীয় 1 সেকেন্ডে 10 মিটার গেছো, তৃতীয় 1 সেকেন্ডে 10 মিটার গেছো। অর্থাৎ কি তোমার অবস্থানের পরিবর্তন হয় না, অবস্থানের পরিবর্তন যে হয়েছে সেটা প্রত্যেক সেকেন্ডে সমান ছিল, এই জন্য সেটা হচ্ছে সুষম, মানে সমান, সব সময় কি সমান। আর যদি পরিবর্তন হইতো, অর্থাৎ প্রথম সেকেন্ডে তুমি অতিক্রম করলা 5 মিটার, পরের সেকেন্ডে 10 মিটার, পরের সেকেন্ডে 7 মিটার, এ হয়তো তখন এটা কি সুষম নয়, অসম হতো। তখন আমাদের কি গড় দ্রুতিটা বের করতে হতো। অর্থাৎ যদি বস্তুর গতি সমান সময়ে সমান দ্রুতি অতিক্রম না করে, তাহলে সেই দ্রুতিকে অসম দ্রুতি বলে। একটু খেয়াল করবা, মনোযোগ সহকারে এগুলো আমাদের জানা দরকার, ঠিক আছে। দেখো, বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে, তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, একে গড় দ্রুতি বলে। অর্থাৎ যদি আমি বললাম যে প্রথম সেকেন্ডে 5, পরের সেকেন্ডে 7, পরের সেকেন্ডে আবার মনে করো 5 এভাবে হয়, তাহলে সবগুলো যোগ করে সময় দিয়ে ভাগ করে দিলে আমাদের কি গড় দ্রুতিটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে গড় দ্রুতি সমান কি মোট দূরত্ব বাই সময়, ঠিক আছে। আচ্ছা, এরপরে সুষম বেগ, ওই বেগটাও একইভাবে যদি কোনো গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিত থাকে, তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে। যেমন আমরা বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি সুষম বেগ, প্রত্যেক সেকেন্ডে সে কত 332 মিটার পার সেকেন্ড দূরত্ব অতিক্রম করতে পারে শব্দ, ঠিক আছে। আর অসম বেগকে যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক উভয় কি পরিবর্তিত হয়, তাহলে সেই বস্তুর বেগকে অসম বেগ বলে। একটু উদাহরণ দিয়ে বলি, খেয়াল করো। মনে করো তুমি একটা রাস্তায় সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাচ্ছ, ডানে মোড় নেবা। তুমি ডানে যদি মোড় নিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, ব্রেক ধরে একটু স্লো করতে হবে, না তুমি পড়ে যাওয়ার সময় এই ব্রেক ধরে স্লো করে ডানে নিলা, এর দিকও পরিবর্তন, ডানে গেলা দিকও পরিবর্তন করা। মনে করো তুমি রাস্তায় এই সোজা যাচ্ছ, এখন এই ডানে যাবা, ডানে গেলে কি একটু এখানে তোমার বেগও কমাইতে হবে, আবার কিও করতে হবে, হ্যাঁ, তোমার দিকও পরিবর্তন, তাহলে এটাকে হচ্ছে অসম বেগ। আর তোমরা এখন এই যে দ্রুতি ও বেগের পার্থক্য, দূরত্ব সময় লেখো, বেগ সময় লেখো, এগুলো পড়বা। তাছাড়াও এগুলো আমি কি আলোচনা করবো তোমাদের, ঠিক আছে। এখন লক্ষ্য করো, একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি ত্বরণ শিখবো। কি শিখবো আমরা এখন? শিখবো ত্বরণ। ত্বরণ বিষয়টা কি দেখো, সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। সময়ের সাথে কি বস্তুর অসমবেগের ওই যে বেগের পরিবর্তন, এক কথা বলছে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলে, ঠিক আছে। কিভাবে আমরা একটু খেয়াল করি। মনে করলাম ত্বরণ এ দ্বারা প্রকাশ করা হয়। আর মনে করলাম কোনো বস্তুর যদি ইউ আদিবেগে টি সময়ে বি শেষ বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ কোনো একটা বস্তুর আদিবেগ হচ্ছে ইউ, শেষ বেগ টি সময় পরে তার বেগ হচ্ছে কত, ভি, তাহলে আমাদের ত্বরণ কি হবে, অর্থাৎ কি আদিবেগ ছিল ইউ, শেষ বেগ ভি, অর্থাৎ কি বেগের পরিবর্তন হয়েছে, টি সময় বেগের পরিবর্তন কত, ভি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগ বিয়োগ কি আদিবেগ, মানে আগের বেগ মানে পূর্বের বেগ মানে আগের বেগ, ভি মাইনাস ইউ। আচ্ছা, এলো বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তনের হার কি হবে, তাহলে একক সময় বেগের পরিবর্তন, এটাই বেগের পরিবর্তনের হার, অর্থাৎ এই টি দ্বারা কি ভাগ করে দিল, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি, এইটাকে কি টি দ্বারা ভাগ করে দেবে। এটা হচ্ছে কি এই একক সময় বেগের পরিবর্তনের হার, যেটা এইটাই আমাদের ত্বরণ। অর্থাৎ এর সমান আমরা লিখতে পারি যে যেহেতু বেগের পরিবর্তনের হারই ত্বরণ, সুতরাং এর সমান ভি মাইনাস ইউ বাই টি। এইটা হচ্ছে আমাদের ত্বরণের গাণিতিক রূপ, এর সমান ভি মাইনাস ইউ বাই টি। আর এটা হচ্ছে বেগ, এখানে আমরা যদি একক বাহির করি ত্বরণের, খেয়াল করো এখানে বেগের একক বসাবো, নিচে টি আছে সময়ের একক বসাবো, তারপরে আমরা যা করবো তাই হবে আমাদের কি বেগের ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। মাত্রা হচ্ছে কি এইটা এম হচ্ছে কি আমাদের দূরত্বর এল, আর সেকেন্ডের এল হচ্ছে টি, তাহলে আমাদের এই হচ্ছে মাত্রা। অর্থাৎ এই মাত্রাগুলো এককগুলো এগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, এই হচ্ছে আমাদের ত্বরণ। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করো সুষম ত্বরণ আর অসম ত্বরণ সম্পর্কে একটু জানবো। ওই সুষম বেগ, অসম বেগ, সুষম দ্রুতি, অসম দ্রুতি, ওই একইভাবে এইরকম যে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। আর বেগ বৃদ্ধির হার যদি সমান না হয়, তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে। প্রত্যেক দিনের একটা উদাহরণ খেয়াল করো, যে মনে করো অভিকর্ষ বলে এরপর একটা বস্তুকে তুমি দালান থেকে ছেড়ে দিলা, সে নিচে পড়তেছে কত 9.8 মিটার পার সেকেন্ড বেগে, সে প্রথমভাবে চলবে, পরের সেকেন্ডও সে কি 9.8 মিটার পার সেকেন্ড বেগে চলবে, পরের সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগে চলবে। তাহলে এই যে বেগটা, এটা হচ্ছে আমাদের কি সুষম ত্বরণ, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সমান পথ অতিক্রম করে। এই যে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে, তাহলে সেই ত্বরণকে বলা হয় সুষম ত্বরণ। আর বেগ বৃদ্ধির হার যদি সমান না হয়,
তাহলে সেটাকে কি বলা হয়? অসম ত্বরণ বলা হয়। এখন এখানে আরেকটা আছে মন্দন। বিষয়টা কি? মন্দনটা হচ্ছে কি, আমরা ত্বরণ যে বিষয়টা, ত্বরণের বিপরীত হচ্ছে মন্দন। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির এই হারকে বলা হয় ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। অর্থাৎ বেগ যে কমে ধীরে ধীরে সেটা, অর্থাৎ সরল পথে চলমান বস্তুর সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে। মনে করো তুমি গাড়ি চালাইতেছো, হঠাৎ গাড়িটা ব্রেক ধরলো কি গাড়িটা আস্তে আস্তে থেমে গেল। এই যে থামলো, যে এই যে এইটাকে বলা হয় যে তোমার কি মন্দন বলা হয়। তাহলে ঋণাত্মক ত্বরণ হচ্ছে কি মন্দন। ত্বরণ আর মন্দনের একক একই, সমস্যা নেই, শুধু সংজ্ঞাটা একটু ভিন্ন, আর একক মাত্রাও একই, প্রকাশের একই, গাণিতিক রূপও একই, ত্বরণ এবং মন্দন, সমস্যা নেই। ঠিক আছে। এখন আমরা গতির সমীকরণ দেখো। গতির কি 4টি সমীকরণকে প্রকাশ করার জন্য 5টি রাশি প্রয়োজন। কি কি রাশি প্রয়োজন আমরা জানি, একটু খেয়াল করো। একটু ইউ হচ্ছে আদিবেগ দরকার, ইউ আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ দরকার, টি হচ্ছে সময় দরকার, আর এস হচ্ছে কি দূরত্ব দরকার। কয়টা হলো? 4টা। আর একটা আছে কি আমার, এ হচ্ছে ত্বরণ। এই 5টা রাশি দিয়ে আমাদের কয়টা? 4টি সমীকরণ রয়েছে। কয়টি? গতির 4টি সমীকরণ রয়েছে। এই গতির 4টি সমীকরণের প্রয়োগ যদি তুমি শিখতে পারো, তাহলে তুমি পদার্থবিজ্ঞানে ভালো কিছু করতে পারবে। আর এই সমীকরণ কিভাবে প্রয়োগ করা হয় এবং এই সমীকরণগুলো কিভাবে আসলো, তা আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং সেই সাথে চ্যানেলটাকে কি সামনে নিয়ে জন্য তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানাবে। তো আসো, গতির প্রথম সমীকরণটা কি? ভি সমান ইউ প্লাস এটি। ভি সমান কত? ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হচ্ছে আমাদের এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তৃতীয় সমীকরণ। আর চতুর্থ সমীকরণটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই হচ্ছে আমাদের চতুর্থ সমীকরণ। এখন একটা মজার বিষয় লক্ষ্য করে, এখানে সমীকরণ হচ্ছে 4টা, রাশি আছে 5টা। আবার এখানে প্রত্যেকটা সমীকরণের মধ্যে 4টা রাশি আছে। কয়টা রাশি আছে? 4টা রাশি। খেয়াল করো, 1 2 3 4, 4টা রাশি। একটা রাশি কিন্তু অনুপস্থিত। এখানেও দেখবা কি 4টা, ইউ আছে, এ আছে, টি আছে, এস আছে, এখানে এ অনুপস্থিত। এভাবে যে কোনো একটা অনুপস্থিত রেখে আমাদের 4টা সমীকরণ করা হয়েছে। এই সমীকরণগুলো দিয়ে এই আমরা সব ধরনের অঙ্ক, কোনো বস্তু উপরে উঠা যায়, উপর থেকে নিচে আর নেমে আসলো, সমবেগে চললো, সমতরণে হ্রাস পেলো, এই সব ধরনের অঙ্ক করা যায়। এবং কীভাবে করা যায় সেই প্রয়োগগুলো আমি ধাপে ধাপে শেখাবো। তোমরা অবশ্যই আমার সাথে থাকবা। পড়ন্ত বস্তু তোমাদের আর কিছু আছে, সূত্র আছে। পড়ন্ত বস্তুর 3টা সূত্র আছে। এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো দেন বিজ্ঞানী গ্যালিলিও, তিনি 3টি সূত্র আবিষ্কার করেন। সেই সূত্রগুলো কি আমি জাস্ট সংক্ষেপে এখানে তোমাদের দেওয়া হলো, যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান 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 পথ অতিক্রম করবে। অর্থাৎ তুমি 5তলা বিল্ডিং এর উপর উঠলা, একটা পাথর আর এক টুকরা কি কাগজ নিলা, তুমি ছেড়ে দিলা, তুমি দেখছো যে কি পাথরটা মাটিতে আগে পড়ছে, কাগজটার উপরে রয়ে গেছে, এখনো পড়েনি। এর কারণটা বাতাসের বাধা, বায়ু প্রবাহ, অভিঘর্ষ ত্বরণের অভিঘর্ষ ত্বরণ দুঃখিত, এইভাবে বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু যদি এই বায়ু প্রবাহ বা কোনো ধরনের বাধা না থাকতো, তাহলে পাথরটা এবং কি কাগজটা একই সময়ে পৃথিবীতে এসে পৌঁছতো। একইভাবে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ খেয়াল করবার, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, অর্থাৎ যত বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ যত নিচের দিকে আসবে, বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ যত সময় যাবে তার সমানুপাতিক। কথাটা হচ্ছে কিরকম খেয়াল করো, আমি একটু এখানে লিখে তোমাদের খেয়াল হবে। যেমন কি বেগ যদি ভি হয়, বেগ ভি সমানুপাতিক কি হবে? ওই সময়ের সমানুপাতিক। ওই সময়টা কি সমানুপাতিক হবে এইরকম, মানে ভি সমানুপাতিক টি আই। যদি আমাদের বেগ কত, এখানে বেগটা ধরলাম প্রাপ্ত বেগ ভি, আর এখানে টি হয়, তাহলে আমাদের কি হবে? ভি সমানুপাতিক টি। এটাই বলছেন দ্বিতীয় সূত্রে। তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব যদি আমরা কি ডি ধরলাম, দূরত্বকে আমরা কি ধরলাম? ডি ধরলাম, বা এইচ ধরো, যা ধরো, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই ডিটা কি হবে? ডি হবে কি সমানুপাতিক, কি বর্গের সমানুপাতিক। কিসের বর্গের সমানুপাতিক? সময়ের বর্গের সমানুপাতিক। ডি টি স্কোয়ার কি হবে? টি স্কোয়ার। এইভাবে হবে, সময়ের বর্গের সমানুপাতিক এইভাবে হবে। ঠিক আছে। তাহলে আশাবাদী তোমরা এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো পড়তে পারবে এবং শিখবা ভাষায়। এখন আর একটা বিষয় যে লক্ষ্য করো, মনোযোগ সহকারে, এটা কিন্তু খুব মজার একটা বিষয়, যে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো স্থিতি বা গতি পরম নয়। আসলে বিষয়টা কি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এখানে বলা হয়েছে এইটাই, যে আমরা যা আপাত দৃষ্টিতে যা দেখি, যে মনে হয় যেন যে পৃথিবী কি আমরা স্থির, মনে করো আমি বসে আছি, এর মানে কি আমি স্থির আছি। আসলে কি তাই? পৃথিবী গতিশীল না?
তাহলে পৃথিবী গতিশীলের সাথে সাথে কি আমি নিজেও গতিতে আছি। হ্যাঁ, আবার দেখো তুমি যে যে যা কিছুই মনে করো, এখান থেকে আমরা সূর্য দেখতেছি, মনে হয় যেন সূর্য সকালে পূব দিকে উঠে পশ্চিম দিকে, সূর্য গতিশীল। আসলে কি তাই? তা না। যখন তুমি সূর্যে চলে যাবে তখন দেখো পৃথিবী কি এরকম যাওয়া আসা করতেছে। আমরা চাঁদ দেখে উঠে চাঁদ আবার চলে যায়, আবার চাঁদে যখন যাব তখন পৃথিবী এরকম যাওয়া আসা করতে। এর মানে বোঝা যায় যে আমরা যখন যেখানে থাকি মনে হয় এটা স্থির, কিন্তু আসলে স্থির না, প্রকৃতপক্ষে স্থির না। ঠিক আছে, এই মহাবিশ্বে এমন কিছু নাই যা স্থির পাওয়া যায়। সহজভাবে এখানে আমি একটু আলোচনা করি এবং তুমি বুঝতে পারবা। আর একটু সহজভাবে বলি, মনে করো তোমরা দুই বন্ধু ট্রেনে উঠছো, সিলেট থেকে কোথায় যাবা? চিটাগাং যাবে। এক বন্ধু সিলেট স্টেশনে আছে। এখন শুরু করো। দেখো তোমরা ট্রেন চলা শুরু করলো, তাহলে তোমরা ট্রেনে যে দুই বন্ধু আসো একে অপরের সাপেক্ষে স্থির আছো। ঠিক আছে, আবার যে বন্ধু স্টেশনে রয়েছে তার সাপেক্ষে দুইজনেই কি গতিশীল আছো। তাহলে তোমরা একবার বলতে পারো তোমরা স্থির, আর একবার বলতে পারো তোমরা কি গতিশীল। তাহলে তোমরা কোনোটাই কি শরিক করে বলতো না আসলে কোনটা গতিশীল আর কোনটা স্থিরশীল আছে, তাই না? ওই বিষয়টাই এখানে আলোচনা করেছে। কোনো বস্তু স্থিরশীল না গতিশীল তা বোঝার জন্য বস্তুর আশপাশ থেকে আরেকটা বস্তুকে নিতে হবে, যাকে আমরা প্রসঙ্গ বস্তু বলি। আগে বলছি এই প্রসঙ্গ বস্তু আমাদের আলোচ্য বস্তুর পারস্পরিক অবস্থান যদি সময়ের সাথে অপরিত থাকে, তাহলে আলোচ্য বস্তু প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থির বলে ধরে হয়। আলোচ্য বস্তু ও প্রসঙ্গ বস্তু একই দিকে একই বেগে চলতে থাকে, তাহলেও কিন্তু সময়ের সাথে বস্তুদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন ঘটবে না, যদিও প্রকৃতপক্ষে বস্তু দুটি কি গতিশীল, অর্থাৎ পরস্পরের সাপেক্ষে বস্তু দুটি স্থির। পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলা হয়। কিন্তু এই মহাবিশ্বে এমন কোনো বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে, কারণ পৃথিবীর প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে নবমণ্ডলের চারদিকে ঘুরছে। কাজে আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি, তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। কাজে আমরা বলতে পারি এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয় কোনো স্থিতি। তাহলে আশাবাদী আমার আলোচনাটা তোমরা বুঝতে পারছো এবং এখান থেকে তোমরা কিছুটা হলেও শিখতে পারবা। এখন আমাদের লাস্ট আরেকটা বিষয় রয়েছে, এইটা আলোচনা করবো এই কারণে যে সামনে অঙ্ক করবো, তোমাদের কাজে লাগবে। লাস্ট একটু আলোচনা দেবো, সামনের ভিডিওর জন্য অপেক্ষা করো এবং আমাদেরকে জানাও যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তোমরা বারবার বলি, তোমরা একটু জানাও যে ভিডিওটা কেমন হলো। দেখো লেখচিত্রতে দেখা যায় মাইক্রোবাস, এই একটা লেখচিত্র, এখানে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এদিকে আমরা বেগ দিছি 0, 10, 20 এবং আস্তে আস্তে বেগ বৃদ্ধি এদিকে উপরে, আর এদিকে সময়ের সাথে সাথে দেখাইছে। আর একটা বিন্দু মানে একটা অবস্থান বোঝানো হয়েছে যে 5 মিনিট পরে তার বেগ হচ্ছে 20 কিলোমিটার পার সেকেন্ড, 10 মিনিটে 30, এইভাবে আছে। এরপরে কত 15তে 50, এভাবে। তার লেখচিত্রতে দেখা যায় মাইক্রোবাসটি প্রথমে স্থির অবস্থায়, অর্থাৎ কি এই যে এখানে এটা যে 0, এটা যে স্থির অবস্থায় ছিল, সে যাত্রা শুরু করে দেখা যাচ্ছে এ বিন্দু, এখানে এ পর্যন্ত সমতলে ছিল, অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে বেগ বৃদ্ধি পেয়েছে। কি হয়েছে দেখো, এখান থেকে ধীরে ধীরে বেগ সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, এটা সমতরণে ত্বরণ ঘটছে, অর্থাৎ কি এটাকে ত্বরণ ঘটছে, এখানে সমতরণে গেছে। এ আর বি একই অবস্থানে আছে, অর্থাৎ এখানে কি ত্বরণের কোনো পরিবর্তন হয় নাই। কি হয় নাই? সময় গেছে কিন্তু ত্বরণের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বেগ হইলেও কি হয় নাই? ত্বরণ হয় নাই। এখানে কি হয়েছে? বেগ হইলেও কি ত্বরণ ঘটে না। এখানে তো ওই 50 কিলোমিটার পার বেগেই চলতেছে। ঠিক আছে, বি বিন্দু পর্যন্ত সুষম বেগে গেছে, অর্থাৎ এখানে বেগে গেছে কিন্তু এখানে ত্বরণ ঘটে নাই। এরপর ব্রেক করানো হচ্ছে, আবার ধীরে ধীরে থেমে আসলো। ঠিক আছে, তাহলে এখানে মন্দন সৃষ্টি হয়েছে। কি মন্দন বা ঋণাত্মক সৃষ্টি হয়েছে, ফলে মাইক্রোবাসটি বেগ আস্তে আস্তে কমতে থাকে। অতএব লেখচিত্র থেকে খুবই সহজে ত্বরণ সময়ের সাথে বেগের পরিবর্তন হার নির্ণয় করা যায়। এই লেখচিত্র খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে প্রয়োজন হবে। আমি ধীরে ধীরে আরও আলোচনা করব, তোমরা আমার সাথে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।